প্রথম দেখায় মেয়ে পছন্দ হয়ে যায় পাত্রপক্ষের। একটা টাকাও যৌতুক নিবে না জানায় দেয় ছেলের পক্ষ। তারা সেদিনই মেয়েকে ছেলের বউ করে নিয়ে যেতে চায়। তবে মেয়ের বাবা রাজি হয় না। সে ছেলের বাড়ি ঘর ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়ে বিয়েতে আগাতে চায়। ছেলের পরিবারও রাজি হয়ে যায় মেয়ের বাবার কথায়। মেয়ের বাবাকে দাওয়াত দিয়ে যায় ছেলের বাবা। যথারীতি 1 সপ্তাহ পর মেয়ের বাবা তার ভাই ভাতিজাকে সাথে নিয়ে ছেলের বাড়িতে যায়। ছেলের বাড়ি ঘর ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নেওয়ার পর বিয়েতে মত দেন। কিন্তু তখন ছেলের বাবা জানায়, আমরা যৌতুক চাই না, ছেলেকেও কিছু দিতে হবে না, কিন্তু মেয়েকে স্বর্ণের চেন আর হাতের বালা দিতে হবে, আর আমরা ছেলের বউ সাজিয়ে নিয়ে আসবো। মেয়ের বাবা তাতেও রাজি হয়। যেহেতু ছেলে আর ছেলের পরিবারের ব্যাকগ্রাউন্ড ভালো, ছেলের ভালো জব আছে, স্যালারিও বেশ মোটা অঙ্কের। বিয়ের ডেট ফিক্সড করে মেয়ের বাবা চাচা ভাই বাড়ি ফিরে আসে। মেয়ের নাম তানিয়া সুলতানা। বাবা মায়ের বড় মেয়ে, ছোট্ট একটা বোন আছে তামান্না তমা। ভাই নেই। তানিয়া এবার এইচএসসি পরীক্ষা শেষ করেছে, রেজাল্ট বের হয়নি এখনো। ছোট বোন ক্লাস 8-এ পড়ে। আর ছেলের নাম আরাফ আহমেদ। বাবা মায়ের মেজো ছেলে। বড় ভাই আছে আমান আহমেদ, ছোট ভাই আদনান আহমেদ, সবার ছোট বোন মরিয়ম আক্তার। সপ্তাহ পর গরু জবাই করে বিশাল অনুষ্ঠান করে মেয়ের বিয়ে দেয় তন্ময় ইসলাম। আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি, সকলের কোলাহল, গমগমে পরিবেশ। বিয়েতে ছেলের পক্ষ হতে মেয়েকে শুধু স্বর্ণের একজোড়া কানের দুল দেওয়া হয় 8 আনার, আর কোনো কিচ্ছু দেওয়া হয় না। ছেলের পক্ষে সবাই বধূ বেশে তানিয়াকে দেখে অনেক প্রশংসা করে। মেয়েটা আসলেই অনেক সুন্দরী, যেমন গায়ের রং তেমনি তার চেহারা। ওদের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা তানিয়া। বিয়ে পড়ানো শেষে পুত্রবধূ নিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায় বরপক্ষ। বিয়ের 1 মাস পর থেকে তানিয়া বুঝতে পারে তার শাশুড়ি মা উপরের যতটা ভালো সেজে আছে ততটা ভালো সে নয়। ওর কাছে এসে বড় ছেলের বউর নামে সমালোচনা করে, আবার বড় বউর কাছে গিয়েও ওর নামে সমালোচনা করে। তানিয়া নিজের কানে শুনেছে শাশুড়ি মাকে ওর নামে সমালোচনা করতে। শুধু তাই নয়, ওর শাশুড়ি মা আশেপাশের প্রতিবেশীদের নামেও সারা দিন সমালোচনা করে। প্রতিবেশীদের থেকে প্রতিবেশীদের জন্য ওনার বেশি টেনশন। সারাদিন কে কি করলো, কার কি হলো, সে সবের খবর তার কাছে থাকে। অন্যের ভালো সহ্য করতে পারে না, হিংসে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও নতুন বউ তানিয়া নিজের পরিবার বাড়ি ঘর আপনজন ফেলে শ্বশুর বাড়িতে আসতে না আসতে শাশুড়ি মায়ের চোখে খারাপ হয়ে গেছে। অথচ বিয়ে হয়েছে মাত্র 8-10 দিন হয়েছে। বিয়ের 2 দিন পর থেকে তানিয়া নিজের হাতে রান্না বান্না করে, ঘরের যাবতীয় কাজ করে সে, যেন শাশুড়ি মা কিছু বলতে না পারে। ওর বড় যা কোনো কাজ করতে আগায় না, ছেলেকে নিয়ে সারাদিন নিজের রুমে বসে থাকে। খাওয়ার সময় শুধু রুম থেকে বেরিয়ে খাবার খায়, আবার রুমে ঢুকে যায়। ওর ভাসুর সিঙ্গাপুর প্রবাসী, দেবর কাতার প্রবাসী, ওর হাজবেন্ড কোম্পানির জব করে। ননদের বিয়ে হয়ে গেছে আগেই। বাড়িতে 6 জন মানুষ, 6 জনের 2 বেলা রান্নার দায়িত্ব তানিয়ার ঘাড়ে এসে পড়েছে। ভাসুরের ছেলেটা ছোট্ট 4 বছর বয়স, তার জন্য আলাদা খাবার রান্না করতে হয়। শাশুড়ি মায়ের তবুও অভিযোগের শেষ নেই। একটু বসে থাকতে দেখলেই তার শরীর জ্বলে ওঠে। সারাদিন কাজ করতে হবে। তার কথা এমন যে কাজ না থাকলেও কাজ করতেই হবে। একটু 19-20 হলে খিটখিট করে, সামনে কিছু না বললেও আড়ালে দাঁড়িয়ে গালাগালি করে বিশ্রী ভাষায়। তানিয়া কয়েকবার শুনেছে নিজের কানেই। কিছুদিন পর বুঝতে পারে তার শাশুড়ির এমন আচরণের কারণ। তানিয়ার বাবা মেয়ের বিয়ের পর কেন মেয়ের ঘর ভর্তি করে ফার্নিচার দিল না, তার ছেলে কেন বাইক পেল না, মেয়েকে কেন কোনো স্বর্ণের জুয়েলারি দিল না, বাড়ির জায়গাটুকু বাদে আর জায়গা নেই কেন, মেয়েকে ভবিষ্যতে কিছু দিতে পারবে না, এই বিষয়গুলো নিয়ে সারাদিন গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। তানিয়ার সাথে খারাপ ব্যবহারও করতে শুরু করে। অথচ তারা তানিয়ার বাবার সামর্থ্য অবস্থা দেখেই তানিয়াকে বউ করে এনেছে। তানিয়ার বাবার ইনকাম উপযুক্ত বড় ছেলে নেই, তার একার ইনকামে পরিবার চলে। তার অঢেল সম্পদও নেই। নিজের সামর্থ্য অনুযায়ী মেয়েকে স্বর্ণের চেইন, হাতের বালা সহ আরো অনেক কিছু দিয়েছেন। তানিয়া শুনেছে ওর বড় জায়ের বাবার বাড়ি থেকে বড় জাকে একটা কানা করে সুতাও দেয়নি। অথচ তাকে কিছু বলার সাহস পায় না শাশুড়ি। তবুও চুপচাপ সবকিছু সহ্য করে যায় তানিয়া, কারণ ওর হাজবেন্ড অনেক ভালো একজন মানুষ। এই অল্প দিনের মধ্যে তানিয়াকে অনেক ভালোবেসে ফেলেছে। মানুষটা শান্ত স্বভাবের, সেই সাথে মনের দিক থেকে অনেক ভালো। তার কোনো অভিযোগ নেই তানিয়াকে নিয়ে, বরং অনেক খুশি তানিয়াকে নিয়ে নিজের বউ রূপে পেয়ে। একটু লাজুক প্রকৃতির ছেলেও বটে। তানিয়া ও ওর হাজবেন্ডকে ভালোবেসে ফেলেছে। তার কেয়ারিং মনোভাব তানিয়াকে মুগ্ধ করে। সকালে অফিসে চলে যায়, ফিরতে ফিরতে সন্ধ্যার আগে আগে ফেরে। সারাদিন তানিয়া শাশুড়ি আর বড়জার সাথে তাকে থাকতে হয়। বড়জা ভীষণ চালাক চতুর মহিলা। তানিয়ার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে নিজের আর ছেলে সব কাজ ওকে দিয়ে করিয়ে নেয়। নিজে সারাদিন বসে বসে ফোনের স্ক্রিনে ডুবে থাকে। মাঝখানে অনেকগুলো দিন পেরিয়ে যায়। তানিয়া আর ওর হাজবেন্ডের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠেছে। তানিয়া বলতে পাগল ওর হাজবেন্ড। অনেক রোমান্টিকও বটে লোকটা, আগের মতো আর লাজুক নেই। বউকে একা পেলে চুমু দেয়। তানিয়া রাগারাগি করলেও লাভ নেই, সে নিজের মর্জির মালিক।
সে এমন সময় চুমু দেয় যখন কোনো মানুষ আসার সম্ভাবনাই থাকে না। রাগারাগি করলেও আরাফের পাগলামিগুলো ভালো লাগে তানিয়ার। সব মেয়েই চায় এমন একজন লাইফ পার্টনার, কিন্তু এই সব কিছুর মাঝেও তানিয়ার ভীষণ খারাপ লাগে শাশুড়ি মায়ের কথাগুলো। এমন ভাবে সে কথাগুলো বলে যে তানিয়ার কলিজা ফেটে যায়। কিছু বলতেও পারে না, সহ্য করতে পারে না, তবুও চুপ করে থাকে, কাউকে কিচ্ছু বলে না। যখন ওর বাবা মাকে তুলে গালাগালি করে তখন তানিয়ার মরে যেতে ইচ্ছে করে। তার বিশ্রী ভাষা তানিয়ার কানে গরম সীসা ঢালার মতো লাগে। যখন ফকিন্নির বাচ্চা বলে গালি দেয় তখন তানিয়ার চিৎকার করে বলতে ইচ্ছে করে, আপনারা তো আমার বাবা মায়ের অবস্থা দেখে আমাকে এনেছিলেন, দেখতে গিয়েই আমাকে বউ করে নিয়ে আসার জন্য উতলা হয়ে উঠেছিলেন, তাহলে এখন এত অভিযোগ কেন? কেন আমার সামনে আমার বাবা মাকে তুলে গালাগালি করেন? আমাকে বকতে গেলে কেন আমার 14 গোষ্ঠীকে টেনে আনেন? বলতে ইচ্ছে হলেও বলতে পারে না তানিয়া। বললেই শাশুড়ি মা বলবে, বিয়ে হয়েছে মাত্র 1 মাস হয়েছে, তাতেই মুখে মুখে তর্ক, তখন আরো বেশি বেশি গালাগালি করবে। তানিয়া সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির যত কাজ করতে পারে তাই করে। রান্না করা, থালা বাসন ধোয়া, ঘর মাজা, শ্বশুর শাশুড়ির কাপড় চোপড় ধুয়ে দেয়। তবুও নাকি তানিয়া কোনো কাজ করে না, অথচ তানিয়ার বড় যা কোনো কাজ করে না। তবুও তাকে কিছু বলার সাহস পায় না শাশুড়ি, কারণ তাকে কিছু বললেই সে সাথে সাথে তার হাজবেন্ড আমানকে সব বলে দেয়। আর আমান ফোন করে মায়ের সাথে রাগারাগি করে। ছেলের ভয়েই কিছু বলার সাহস করে না শাশুড়ি আসমা বেগম। মেজু ছেলের বউ চুপচাপ শুনে, কাউকে কিচ্ছু বলে না, আরাফের কাছে অভিযোগ করে না কখনো। সেজন্যই আরো সাহস পায় আসমা বেগম। আরাফও মায়ের এই রূপ সম্পর্কে অবগত নয়। ওর সামনে আসমা বেগম দুধে দোয়া তুলসী পাতা। তার মতো ভালো শাশুড়ি দুনিয়ায় আর দুটো নেই। এই কারণেই আরো কিছু বলে না তানিয়া আরাফকে। বললেও হয়তো আরাফ বিশ্বাস করবে না, বা মায়ের সম্পর্কে এমন কিছু জানতে পারলে কষ্ট পাবে, কারণ আরাফ ওর মাকে অনেক বেশি ভালোবাসে। দিনের পর দিন শাশুড়ি মায়ের মানসিক অত্যাচার মুখ বুজে সহ্য করে যায় 19 বছর বয়সী তানিয়া। নিজের ভেতরের কথাগুলো কাউকে বলতে পারে না। বাবা মাকে কিছু বলে না, কারণ তারা শুনলে কষ্ট পাবে, টেনশন করবে। আরাফকেও কিছু বলে না। হাজার মন খারাপের মাঝেও মুখে হাসি ফুটিয়ে থাকে। সারাদিনের কষ্টগুলো বিলীন হয়ে যায় আরাফের ভালোবাসা পেয়ে। আরাফ ওকে অসম্ভব রকমের ভালোবাসে। মাঝে মধ্যে ওর মুখ দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? হাসি মুখে না করে তানিয়া, কিচ্ছু হয়নি। বোর মিথ্যে হাসি ধরতে পারে না আরাফ। এভাবেই দিন এগিয়ে যায়। দেখতে দেখতে 2020 সালে বাংলাদেশের মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে যায়। লকডাউন ঘোষণা করা হয়। ঘরবন্দি হয়ে পড়ে পুরো দেশবাসী। আরাফ জব পাওয়ার পর থেকে নিজের ইনকামে সব টাকা বাবার অ্যাকাউন্টে জমা করে দিত। শুধু নিজের হাত খরচের জন্য অল্প কিছু টাকা রেখে দিত নিজের কাছে। করোনার সময় আরাফ বুঝতে পারে কত বড় ভুল সে করে এসেছে এতকাল ধরে। করোনার সময় ওর হাত ফাঁকা হয়ে একটা কানাকড়িও হাতে নেই, জব নেই, স্যালারিও নেই, সব টাকা বাবার অ্যাকাউন্টে। অতি প্রয়োজনে বাবার কাছে 100 টাকা চাইলেও টাকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ। বাবার রাগের দৃষ্টির শিকার হতে হয়েছে। তবুও নিশ্চুপ আরাফ। উপায় নেই, টাকাটা তার প্রয়োজন। অন্য কারো কাছে হাত পাততে সে পারবে না। বাবার অ্যাকাউন্টে তো ওর নিজের টাকাই, সেই টাকা চাইতে লজ্জা কোথায়? তাই তো চাইতো সেই টাকা। দেখতে দেখতে রমজান মাস পেরিয়ে ঈদ চলে আসলো। বউকে নতুন কাপড় চোপড় কিনে দেবে ভেবেছিল। বিয়ের পর প্রথম ঈদ। তানিয়া আরাফকে অনেকবার না করে তার কিছুই লাগবে না। মায়ের লম্বা লম্বা ভাষণ শোনার পর আর কিনে দেয় না আরাফ নিজেও। সেদিন মলিন মুখে তানিয়ার মায়াবী মুখের দিকে তাকিয়েছিল আরাফ। মেয়েটা বিয়ের পর আজ অব্দি নিজের মুখে কিচ্ছু চায়নি। আর একদিন বাকি আছে ঈদের। চুল দাড়ি কাটতে হবে। আরাফের হাতে টাকা নেই। মাথা নিচু করে তবুও বাবার কাছে আবার টাকা চায়। খুচরো টাকা না থাকায় 500 টাকার একটা নোট দিয়ে দেয়। চুল দাড়ি কামিয়ে যেই টাকা বেঁচেছিল সেটা আরাফ ফেরত দেয় না, নিজের কাছেই রেখে দেয়। সেটা নিয়ে আরাফের বাবা মাজহার ইসলাম রেগে থাকেন। মুখ ফুটে ছেলের কাছে বেঁচে যাওয়ার টাকা চাইতে না পারায় কিছু বলতে পারেন না। শ্বশুরের কথা আর আচরণে তানিয়া বুঝতে পারে টাকা ফেরত না দেওয়া এমন করছে। তানিয়া আরাফকে বলে টাকা ফেরত দিয়ে দিতে, তবে আরাফ ফেরত দেয় না। পরের দিন ঈদের সালাত আদায় করতে যাওয়ার সময় আরাফ ওর বাবাকে ডাকে ঈদগাহ মাঠে যাওয়ার জন্য। তবে মাজহার ইসলাম নিজের রুম থেকে বের হয় না, নামাজ আদায় করতেও যায় না। মাত্র কয়েকশো টাকার জন্য সে নামাজ আদায় না করে রুমে বসে ফুঁসতে থাকে। অথচ গত 2 বছর ধরে স্যালারি সব টাকা আরাফ তার অ্যাকাউন্টে দিয়েছে। যখন যত টাকা প্রয়োজন হয়েছে তুলে তুলে খরচ করেছে। আরাফ টু শব্দ করেনি। এখনো যখন জবলেস, হাতে টাকা নেই, নিজের ইনকামের টাকা নিজে খরচ করতে তাও পারে না। ছোট থেকে আরাফ পরিবারের সাপোর্ট ছাড়া পড়াশোনা করে গেছে। টিউশনি, পার্ট টাইম জব করে পড়াশোনার খরচ, তার পাশাপাশি বাড়িতেও কিছু টাকা দিয়েছে। বাড়ির সবাই চেয়েছে আরাফ পড়াশোনা করে সময় অপচয় না করে বিদেশে চলে যাক, কিন্তু আরাফ যায়নি। বাড়ি থেকে প্রতিনিয়ত চাপ দেওয়া হতো পড়াশোনার মতো ফালতু বিষয়টা ছেড়ে প্রবাসে পাড়ি জমাক, তাহলে বিদেশ থেকে মাসে মাসে ডলার আসবে। কিন্তু আরাফের জেদের সাথে পারেনি কেউ। আরাফ নিজের প্রচেষ্টায় এত দূর এসেছে, আর এখন যখন সে জবলেস, বাবার কাছে হাত পেতে পেতে 100-200 টাকা নিতে হচ্ছে তাকে, তাতেও বাবার মুখের দিকে তাকানো
তাকানো যায় না, যেন তার ইনকামের টাকা আরাফ নিয়ে নিচ্ছে। তাদের ধারণা আরাফের কাছে টাকা থাকা সত্ত্বেও আরাফ ওনাদের কাছে চায়। আরাফ নাকি বেতনের সব টাকা তাদের দেয় না। শ্বশুর শাশুড়ির গালাগালি কানে ভেসে আসে তানিয়ার। অর্জুনই নাকি আরাফ টাকা ফেরত দেয়নি, ওই নাকি দিতে নিষেধ করছে। ঈদের একটা দিনেও শ্বশুর শাশুড়ির কথার আঘাত থেকে রেহাই পায় না তানিয়া। তানিয়ার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়লো উষ্ণ গরম নোনা জল। ঈদের দিনটা মন খারাপ করে কেটে যায় তানিয়ার। আরাফও বুঝতে পারে সবকিছু, তবুও চুপ করেই থাকে। ঈদের দিন কোনো ঝামেলা, রাগারাগি, রেশারেশি চায় না। আরাফ বরাবরই শান্তিপ্রিয় মানুষ। ঈদের পরের দিন ছোট বোন মরিয়ম আসে জামাই নিয়ে বাবার বাড়িতে ঘুরতে। সেই সুবাদে ভালো মন্দ রান্না করতে বলে আসমা বেগম। রান্নার জন্য সকল কিছু গুছিয়ে দেয় তানিয়া। আজ বড় যা রান্না করবে। যেদিন মাংস, পোলাও, বিরিয়ানি বা ভালো মন্দ রান্না করা হয় সেদিন বড় যা রান্না করে নিজের পছন্দ মতো। তবে তাকে সবকিছু গুছিয়ে দিতে হয় রান্নার জন্য। সে শুধু রান্নাটাই করবে, অন্য কিচ্ছু না। শাশুড়ি ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলা দিয়ে রান্না করে খাবার খাবেন না। তার পাটায় বাটা মশলা ছাড়া তরকারি ভালো লাগে না। বেশি করে বেটে ফ্রিজে রেখে দিলেও ভালো লাগে না। রোজ রোজ টাটকা বাটতে হবে, তারপর রান্না করতে হবে সেই মশলা দিয়ে। বাধ্য হয়ে তানিয়া রোজ রোজ শিল পাটায় মশলা বাটে। আজকেও মশলা বেটে পেঁয়াজ, মরিচ সহ রান্নার সব উপকরণ গুছিয়ে দিয়ে বড় জায়ের পাশে দাঁড়িয়ে রইল। বড় যা রান্না চাপায় চুলায় আর তানিয়া এটা সেটা এগিয়ে দেয়। রান্না শেষে তানিয়া সব গুছিয়ে রাখে ডাইনিং টেবিলে। নোংরা অপরিষ্কার থালা বাসন, হাঁড়ি পাতিল, সসপ্যান, কড়াই, ফ্রাই প্যান ধুয়ে শুকাতে দেয়। বড় যা রান্না শেষ করে নিজের রুমে চলে গেছে। রান্নাঘর পরিষ্কার করে মুছে রেখে গোসল করতে যায় তানিয়া। দুটোর পর পর ডাইনিং রুমে উপস্থিত হয় সবাই। জগ ভরে পানি এনে টেবিলে রাখে তানিয়া। আসমা বেগম মেয়ে, মেয়ের জামাই মাজাহার ইসলাম আর আরাফকে খাবার দেয়। বড় যা নিজের ছেলের জন্য দেখে দেখে ভালো মাংস, ডিম, পোলাও প্লেটে বেড়ে নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। যেই পরিমাণ খাবার বেড়ে নিয়ে গেছে সেই খাবার তার ছেলে 3 বার খেয়েও শেষ করতে পারবে না। স্ত্রীকে রেখে খেতে ইচ্ছে না করলেও মুখ বুজে খেয়ে নেয় আরাফ। যেহেতু মা ভাবি খায়নি, তাদের সাথেই খাবে। 4 জন খাওয়া শেষ করে টেবিল থেকে উঠে বসার রুমে চলে যায়। তানিয়া এটো প্লেট বাটি নিয়ে ধুয়ে নিয়ে আসে। বড় যা খালি প্লেট হাতে নিয়ে নিজের রুম থেকে বেরিয়ে আসে। খাবার বাড়ার সময় দেখা যায় অল্প তরকারি আছে, খাসির মাংস পুরোটা শেষ, একটা ডিমও নেই। দুটো মাছ ভাজা পড়ে আছে প্লেটে, অথচ জনপ্রতি 1 পিস করে ডিম সিদ্ধ করে ভাজা হয়েছিল। মাছও জনপ্রতি দিয়েও দুটোর বেশি ছিল। খাসির মাংস ছিল 1 কেজি, গরুর মাংস ছিল 1 কেজি, দেশি মুরগির রোস্টে শুধু ঝোল পড়ে আছে বাটিতে। সে সব দেখে বড় জায়ের মুখের রং পরিবর্তন হয়। রাগ হলেও চুপ রইল। 3 জনের প্লেটে পোলাও বেড়ে দেয় বড় যা। মাছ দিতে গিয়ে দোটানায় ভোগে। তবু একটা শাশুড়ির প্লেটে দিয়ে অন্যটা নিজের অর্ধেক নেয়, বাকি অর্ধেক তানিয়াকে দেয়। শাশুড়ি মাকে বলে তরকারিটা বেড়ে দিতে। সে বড় বউর প্লেটে দেখে দেখে মাংস তুলে দেয়, নয়তো বড় বউ সিঙ্গাপুরে খবর পাঠিয়ে দিবে। এমনিতে খাসির মাংস, রোস্ট আর ডিম শেষ। মেজো বউর প্লেটে দিতে গিয়ে কিছুই থাকে না দেখা যায়। নেড়ে চেড়ে তেল, হাড্ডিয়ার একটা টুকরো দিয়ে প্লেটটা একপাশে ভর্তি করে দেয়। তিনি গরুর মাংস খান না, নিজের জন্য একটা বাটিতে আলাদা করে খাসির মাংস তুলে রেখেছিলেন। সবটুকু তরকারি নিজের প্লেটে ঢেলে নেন একেবারে। চুপচাপ খায় সবাই। বড় যা ছোট যার প্লেটের দিকে তাকায়। তার হয়তো একটু খারাপ লাগলো, মেয়েটা সকাল থেকে খেটে খেটে সবকিছু গুছিয়ে দিল, অথচ ওর জন্য কিছুই নেই। নিজের প্লেট থেকে বড় যা একটা টুকরো তুলে দেয় ছোট যার প্লেটে। তানিয়া নিতে না চাইলেও জোর করে দেয়। সে তো ছেলের জন্য বেশি বেশি নিয়েছিল। ছেলে যে অর্ধেকও খায়নি সবাই জানে, বাকিটা তো সে নিজেই খেয়েছে। তাই হয়তো ছোট যাকে একটু টুকরো তুলে দিল। খাঁটি দুধের অল্প করে পায়েস রান্না করেছিল, 1 চামচ পায়েস পড়ে আছে বাটিতে। খাওয়া শেষ করে পায়েসের বাটি নিয়ে ফ্রিজে রেখে দেয় বড় যা। তার ছেলেকে পরে খেতে দিবে। প্লেট বাটি ধুয়ে গুছিয়ে রাখে। টেবিল পরিষ্কার করে নিজের রুমে যাওয়ার জন্য আগাতেই বড় যার ডাক কানে ভেসে আসে। নিজের রুমে না গিয়ে বড় যার রুমের দিকে এগিয়ে যায়। ভেতরে প্রবেশ করে দেখে বড় যা বেডে বসে রাগে ফুসফুস করছে। বুঝতে পারে তার রাগের কারণ। ঘন্টার পর ঘন্টা ধরে আগুনের সামনে দাঁড়িয়ে গরম সহ্য করে রান্না করলো, অথচ খাওয়ার সময় খাবার নেই। শাশুড়ি প্রত্যেকবার এমন করেন। এমনিতে তো ভালো মন্দ রান্না করতে দেন না কখনোই। ভীষণ কৃপণ তিনি, মেপে মেপে রান্না করার জন্য দেয়। আর যখন মেয়ে আর মেয়ের জামাই বাড়িতে আসে তখন বিভিন্ন ভালো ভালো আইটেম রান্না করতে দেন। আর খাওয়ার সময় সব খাবার তাদের প্লেটে তুলে দেয়। বাড়িতে যে ছেলের বউ আছে সেই চিন্তা তার নেই। পরের মেয়েকে কেন খাওয়াবে? হ্যাঁ, ভাবি বললেন। তরকারি আলাদা সরিয়ে রেখেছে? না, ওই বুড়োর হাই প্রেসার। তারপরও দুধ, ডিম, গরুর মাংস ঠেলতেই থাকে নিজের গলায়। গিলবে গিলবে আর বলবে ভালো লাগে না, প্রেসার বেড়ে গেছে। ওই শয়তান বুড়ি কোন আক্কেলে এক টেবিলে বসে আমাদের দুজনকে সারা খাসির মাংস খেলো একা একা। আর নিজের মেয়েকে তো ঠিকই ঠেলে ঠেলে গিলিয়েছে। আর কিছু বলতে গেলে পারে না, রাগে তার শরীর কাঁপছে। নিজের মেয়ের বেলায় 16 আনা আর অন্যের মেয়ের বেলা 4 আনাও না। একটু পর আবার রাগের চোটে অনেক কিছু বলে দিল তানিয়ার কাছে। তানিয়া নিশ্চুপ হয়ে সব শুনে।
কি বা বলবে, অভ্যেস হয়ে গেছে সবকিছু। নিজের রুমে ফিরে আসে তানিয়া, বেডে গম্ভীর হয়ে বসে আছে আরাফ। খাবার খাওয়ার সময় দেখেছে তার মা কি করেছে। আরাফ বেশি মাংস খায় না, 2-3 টুকরোর বেশি মাংস খায় না কখনোই। বাড়িতে 2জন বউ আছে, সেই কথা যেন তার মা ভুলেই গিয়েছিল। বোন জামাইয়ের সামনে কিছু বলতেও পারেনি। তার মা এমনটা কিভাবে করলো? এমনিতে সকলের সাথে বসে খুব একটা খাওয়া হয় না আরাফের। ছুটির দিনে 2-1 বেলা একসাথে খাওয়া হয়, তাছাড়া বাকি দিনগুলোতে একাই বেশি খায়। তার মা কি সবসময় এমন করে, নাকি আজকেই করলো শুধু? আরাফ তানিয়াকে জিজ্ঞেস করে অনেকবার এই ব্যাপারে। তানিয়া নিশ্চুপ থাকে। যা বুঝার আরাফ বুঝে গেছে, আর কিছু জিজ্ঞেস করে না। পরের দিন বড় যা বাপের বাড়ি চলে যায়। তার বাবা এসেছিল নেওয়ার জন্য। তানিয়ার বাবা তানিয়া আর আরাফকে নেওয়ার জন্য আসতে চাইলে মাঝহার ইসলাম আর 2 দিন পর আসতে বলেন, কারণ তার মেয়ে এসেছে। মেয়েকে রান্না করে খাওয়াবে কে? বড় বউ তো চলে গেছে। পরের দিন সকালে বাড়ির বাইরে ময়লা ফেলতে যায় তানিয়া। তখন কানে ভেসে আসে শাশুড়ির মায়ের গলার স্বর। শাশুড়ি প্রতিবেশীর কাছে তানিয়ার নামে সমালোচনা করছে, সেই সঙ্গে বিশ্রী ভাষায় গালিগালাজ করছে। তার কারণ হলো তানিয়া গতকাল রাতে বাড়তি ভাত ফ্রিজে তুলে না রেখেই ঘুমিয়ে পড়েছিল। ভাত গরম ছিল, তাই ভেবেছিল ঠান্ডা হলে ফ্রিজে তুলে রাখবে। ক্লান্ত শরীর বেডে এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়েছিল তানিয়া। ভাত আর ফ্রিজে তুলে রাখা হয়নি। শাশুড়ি দেখেছে ভাত বেশি হয়েছে, ভাতের বুল থেকে বেড়ে ছোট বাটিতে করে ফ্রিজে রাখতে হবে, তাই আর রাখেনি, নিজে পানি ঢেলে রেখে দিয়েছিল। তানিয়া কেন ভাত ফ্রিজে রাখেনি সেটাই সব দোষ। এই পান্তা ভাত এখন কে খাবে? অনেক বাজে ভাষায় গালিগালাজ করতে করতে আসমা বেগম, জুয়ান মেয়ের এত কিসের ঘুম? একদিন না ঘুমালে মরে যাবে? সারাদিন কোনো কাজকর্ম করে না, শুধু শুয়ে বসেই তো দিন পার করে। তানিয়াকে গালিগালাজ করতে করতে ওর মা বাবাকেও গালিগালাজ শুরু করে দিল। প্রতিবেশী মহিলাও আসমা বেগমের সাথে তাল মিলাচ্ছে। সব শুনে তানিয়া নিশ্চুপ হয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। আবার সকালে রুম থেকে বেরিয়ে আসতে আসমা বেগম হাজারটা কথা শুনিয়ে দিয়েছিলেন ভাতের জন্য। সেই সব মেনে নিলেও এই কথাগুলো মানতে পারছে না। একজন মানুষের ভাষায় এত বিশ্রী কিভাবে হয়? তানিয়ার কলিজা ফেটে যাচ্ছে এই সব শোনার পর। কেন শুয়েছিল ভাত ফ্রিজে না রেখে? একা হাতে রান্না শেষ করে তানিয়া টেবিলে খাবার সাজিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে। আরাফ মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে। বউকে সামনে পেরেই আদর করে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে আসে। বাবা, বোন আর বোনের জামাই আগে থেকে বসে আছে, খাওয়া শুরু করছে তারা। নিজেও চেয়ার টেনে বসে আরাফ। 3 জন খেয়ে উঠে যায়। আরাফ আস্তে আস্তে খাচ্ছে। তানিয়া আর আসমা বেগম খাবার খেতে বসে। তানিয়া পান্তা ভাতের বাটিটা সামনে নিয়ে বসে। আরাফ অবাক হয়ে তাকিয়ে থাকে কিছু সময়। গরুর মাংস, গরম ভাত, মাছ ভাজা রেখে পান্তা ভাত কেন খাচ্ছে? আসমা বেগম গরম ভাতের প্লেট বেড়ে সামনে নিয়ে গরম ভাত খেতে বসে। পান্তা ভাত খেতে নিষেধ করে বারবার। আরাফ নিজেও নিষেধ করে। সামনে থেকে পান্তা ভাতের বাটি সরিয়ে নেওয়ার চেষ্টা করে, তবে তানিয়া ছাড়ে না। আরাফের হাত সরিয়ে দিয়ে খেতে থাকে এক মনে, একটা কথাও বলে না। আরাফও আর কিচ্ছু বলে না। বুঝতেই পারে নিশ্চয় ওর মা এমন কিছু বলেছে যার জন্য তানিয়া পান্তা ভাত খাচ্ছে। আসমা বেগম বারবার নিষেধ করতেই থাকে পান্তা ভাত না খেতে। তানিয়া তার দিকে চোখ তুলে তাকায়ও না পর্যন্ত। কিছুক্ষণ আগে যা যা বলেছে সেই সব শোনার পর এই গরম ভাত আর তানিয়ার গলা দিয়ে নামবে না। পান্তা ভাত নষ্ট হবে বলেই তো এত কথা, পান্তা ভাতই খাবে। বউকে পান্তা ভাত খেতে দেখে আরাফের গলা দিয়েও আর একটা খাবার নামতে চায় না। তবুও খাবার নষ্ট হবে বলে জোর করে পানি দিয়ে গিলে খায়। রুমে প্রবেশ করতে আরাফ তানিয়াকে জিজ্ঞেস করে পান্তা ভাত খাওয়ার কারণ। 10-12 বার জিজ্ঞেস করার পরেও বলে না কিছু তানিয়া। আরাফ ও নাসর বান্দা, শেষ পর্যন্ত না পেরে সব বলে দেয় তানিয়া। তার মা কি কি বলেছে সকালে সব শোনার পর কিছু সময় চুপ করে থাকে আরাফ। কষ্ট হয়, খারাপ লাগে। তানিয়াকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই করার নেই ওর কাছে। মাকে কিছু বলতে গেলেও উল্টো তানিয়ার দোষ হবে। বলবে তানিয়া তার ছেলেকে উস্কে দিয়েছে তার বিরুদ্ধে। সাফ সাফ না করবে, সব কিছুই সে বলেনি। কয়েকদিনে বেশ চিনে গেছে নিজের মাকে। ওর কাছে ওর বউয়ের নামে সমালোচনা করে এখন। আরাফ রাগ দেখালে আর কিচ্ছুই বলে না। ছেলে বউয়ের জন্য মায়ের সাথে কেন রাগ দেখাবে? সেখানেও তানিয়ার দোষ। তানিয়া তার ছেলেকে কালো জাদু করছে, তাই ছেলে বউ পাগল। এই কথাও শুনছে তানিয়া প্রতিবেশীকে বলার সময়। আসমা বেগম মনে করেন তার 2 ননদ দেবরের বউ আর যাদের সে দেখতে পারে না তারা তাদেরকে কালো জাদু করে। সে মনে প্রাণে এটাই বিশ্বাস করে। ননদ দেবরের বাড়ি থেকে খাবার কিছু দিলেও সে খায় না, সব ফেলে দেয়। বাড়ির অন্য কাউকেও খেতে দেয় না। কত শত প্লেট খাবার যে ময়লার পুকুরে ফেলেছে হিসাব নেই। এই সবের হিসেব তো একদিন দিতেই হবে। পরের দিন আরাফ মাঝহার ইসলামের কাছে 2000 টাকা চায়। মুখের উপর মাঝহার ইসলাম বলেন টাকা নেই আমার কাছে। টাকা কেন থাকবে না? শেষ হয়ে গেছে। ব্যাংকে তো আছে, ব্যাংকেও নেই। কেন, কি হয়েছে এত টাকা? আমার টাকা কি হয়েছে সেটার হিসাব আমি তোকে কেন দিব? তোমার টাকার কথা তো বলিনি, আমি বলেছি সোনালী ব্যাংকের কথা। সেখানে তো আমি টাকা রেখেছি। কে বলেছে সেখানে তোর টাকা? আমার অ্যাকাউন্টে আমার টাকা, ব্যাংকে আমি রেখেছি, আমি উত্তোলন করেছি, আমার টাকা আমি খরচ করেছি। তোর কি? ওই টাকা তুমি রেখেছিলে? হ্যাঁ আমি রেখেছিলাম। তোর টাকা হলে এখন তুই টাকা ব্যাংকে রেখে দেখা। আরাফ কিছু না বলে নিজের রুমে চলে আসে। আরাফের থমথমে মুখ দেখে তানিয়া বুঝতে পারে কিছু হয়েছে। জিজ্ঞেস করলো, কিচ্ছু বলবে না আরাফ। ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে ব্যাগ গুছিয়ে
তৈরি হয়ে নাও, একটু পরে বের হব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ইনশাল্লাহ খুব দ্রুতই গল্পের বাকি অংশ শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।